নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। দল ঘোষণা নিয়ে সমালোচনা থাকলেও সেই ইংল্যান্ডকে নিয়েই সেমিফাইনালে পৌঁছে দিলেন টমাস টুশেল। জার্মান কোচ টমাস টুশেল কি পারবেন ৬০ বছর পর ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে, নাকি এইবারও ইংল্যান্ডের দৌড় থেমে যাবে সেই সেমিফাইনালেই? ইংল্যান্ডকে এই পর্যন্ত আনার পিছনে টমাস টুশেলের ক্রেডিটই বা কতটুকু? ইংল্যান্ড এবং ইংলিশ ফুটবলারদের খুব ভালোভাবে চিনা আমাদের ন্যাশনাল ফুটবল আইকন হামজা চৌধুরীর বিকাশ প্রেজেন্ট ড্রিম কাপ উইথ হামজার একটি এপিসোডে এই ইংল্যান্ডকে নিয়ে কি প্রেডিকশন দিয়েছিলেন সেটা আবার একটু দেখে নেওয়া যাক। My prediction for England is that they've got a good chance, as always, a very talented side. I think they're in a bit of a transitional period right now, maybe not got all the players fit that they'd like to. I don't think it's going to be the year that they win it, but you know, with knockout football we can go anyway, so they've got a chance for sure. I think my pick to the semi-finals. In England, I think the vital players are obviously Harry Kane, Jude Bellingham, Jordan Pickford's a very big player for England. Mark Guehi's having a very good season for Man City, so hopefully he can now perform on the world stage. They've got so many talented players in that team, so if England want to turn it on, they can be a very dangerous team. ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত আসবেই, এই প্রেডিকশনটা হচ্ছে হামজা চৌধুরী, যে কিনা ইংল্যান্ডে বড় হয়েছে, ইপিএল খেলছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইংলিশ প্লেয়ারদের সে খুব ভালো করে চিনে। হামজা চৌধুরী এই প্রেডিকশনটা দিয়েছিল বিকাশ প্রেজেন্ট ড্রিম কাপ উইথ হামজার একটি এপিসোডে। এখানে বলে রাখা ভালো, দেশ জুড়ে ৪৫,০০০-এরও বেশি দোকান ও অনলাইন শপে চলছে ১০,০০০ টাকারও বেশি অফার, যে জন্য কেনাকাটায় পেমেন্ট মানেই কিন্তু বিকাশ। ইংল্যান্ড এবং টমাস টুশেলে ফেরত আসা যাক। টমাস টুশেল যখন বিশ্বকাপের দল ঘোষণা করে তখন তাকে অনেক সমালোচনা করা হয়েছিল কোল পালমার এবং ফিল ফোডেনের মতো ট্যালেন্টেড দুইটা প্লেয়ারকে দলে না নেওয়ার কারণে। এখানে টমাস টুশেল ট্যালেন্ট বাদ দিয়ে তিনি মূলত ফোকাস করেছিলেন প্লেয়ারদের অলরাউন্ড এবিলিটি, ভার্সেটালিটি, স্কোয়াড ডেপথ এবং অবশ্যই তার টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটির দিকে। মাস্টারমাইন্ড টুশেল যে একজন টেকটিক্যালি ফ্লেক্সিবল কোচ, এটার প্রুফ কিন্তু তিনি রাখছেন এই নরওয়ে ম্যাচেও। নরওয়ে ম্যাচের সেকেন্ড হাফে তিনি দুইটা চেঞ্জ আনেন। একটা হচ্ছে আর্সেনালের ননি মাদুয়েকে উঠে বাকায়োকো সাকাকে নামান, এটা কিন্তু পুরোপুরি একটা লাইক সাবস্টিটিউশন, এটা নিয়ে কোনো কথা নাই। বাট এছাড়া আরেকটা সাবস্টিটিউশন তিনি করান এই সেকেন্ড হাফে, সেটা হচ্ছে আর্সেনালের ডেকলাইন রাইসকে উঠিয়ে আর্সেনাল আরেকজন প্লেয়ার এভিরেচি এজেকে নামান। এখন এভিরেচি এজে এমন একটা প্লেয়ার যে কিনা নাম্বার 8 হিসেবে খেলতে পারে, নাম্বার 10 হিসেবে খেলতে পারে এবং একই সাথে লেফট উইংয়েও খেলতে পারে, এবং এই প্লেয়ারটার স্পেশালিটিটা হচ্ছে কিন্তু গতির সাথে ড্রিবলিং করা, যে কিনা রাইসের সাথে প্লেইং স্টাইল থেকে একটু ডিফারেন্ট। এরপরে ৬০ থেকে ৬৮ মিনিটের মাথায় নরওয়ে কোচ ৩টা চেঞ্জ আনেন। এর মধ্যে 2টা চেঞ্জ ছিল পিচের রাইট সাইডে, যেটা কিনা হয় ইংল্যান্ডের লেফট সাইডে। অফেন্সিভলি ভালো কিন্তু ডিফেন্সিভলি উইক জুলিয়ান রায়ারসনকে উঠিয়ে রাইট ব্যাক হিসেবে নরওয়ে কোচ নামান ফ্রেডরিক অর্নেসকে, এবং একই সাথে রাইট উইংয়ে সলরকে উঠে নামানো হয় অ্যাটাক অলরাউন্ড এবিলিটির অস্কার ববকে। তো সেই মুহূর্তে এরপরে ৭১ মিনিটের মাথায় গিয়ে টুশেল গর্ডনকে উঠিয়ে রিস জেমসকে নামান। এখানে এই মুভটার ইন্টেনশন ছিল এই যে গর্ডন মূলত একজন হার্ড ওয়ার্কিং ফাস্ট উইঙ্গার, কিন্তু সেরকম ট্রিক্সটার না, ড্রিবলার না। এই টুশেল যেটা করেন যে গর্ডনকে উঠিয়ে হোল্ডিং মিডে খেলা এজেকে তিনি লেফট উইংয়ে নিয়ে যান এবং লেফট উইংয়ে একজন ড্রিবলারের সংখ্যা কিন্তু বাড়ান, এবং একই সাথে রিস জেমকে নামান, যেই রিস জেমকে নিয়ে একই সাথে রাইট ব্যাকেও খেলতে পারে এবং হোল্ডিং মিডেও খেলতে পারেন। তো এজেকে লেফট উইংয়ে নিয়ে রিস জেমকে টুশেল নিয়ে আসেন হোল্ডিং মিড অপশনে। এইভাবে চলে 89 মিনিট পর্যন্ত। 89 মিনিটে গিয়ে আরো একটা চেঞ্জ আনা হয়, সেই চেঞ্জটা হচ্ছে অ্যাস্টন ভিলার মর্গান রজার্সকে নামানো হয়, যে কিনা একই সাথে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে এবং রাইট উইং লেফট উইং দুই উইংয়ে খেলতে পারে। তো এখানে যেটা হয়, কনসাকে উঠিয়ে যখন রজার্স মাঠে নামলো, সেই মুহূর্তে হোল্ডিং মিডে খেলা রিস জেম চলে গেল রাইট ব্যাক পজিশনে এবং লেফট উইংয়ে খেলা এজে আবারও চলে আসলো হোল্ডিং মিড পজিশনে, এবং মর্গান রজার্স তখন চলে গেল লেফট সাইডে। এই টেকটিক্যাল চেঞ্জের মাধ্যমে টুশেল অ্যাকচুয়ালি কি করলো, সে এটা দেখতে হবে প্লেয়ার বাই প্লেয়ার সেটা কিভাবে ম্যাচ করে। টুশেল যখন হোল্ডিং মিডে ডেকলান রাইসকে খেলা ছিল, ডেকলান রাইস কিন্তু ফাইট করতেছিল নরওয়ের হোল্ডিং মিডদের সাথে। তো নরওয়ে হোল্ডিং মিডরা আর ডেকলান রাইসের মতো একজন এনার্জেটিক এবং ফিজিক্যাল প্লেয়ারকে ফেস করতেছিল, বাট যখন এজে নামলো তখন কিন্তু তারা একটা ডিফারেন্ট প্রোফাইলের প্লেয়ারকে ফেস করতেছিল, যে কিনা বল পায়ে ভালো ড্রিবলার। এবং একই সাথে যখন গর্ডনের জায়গায় এজেকে লেফট উইংয়ে নিয়ে গেলা হলো, তখন কিন্তু
নরওয়ে একজন ফাস্ট উইঙ্গারের বদলে একজন ট্রিকস্টার ড্রিবলারকে তারা তাদের রাইট সাইডে ফেস করতেছিল এবং যখন রিস জেমসের মতো একজন হোল্ডিং মিডকে আবার রাইট ব্যাকে নিয়ে আসা হলো, তখন যেটা হইতেছে হচ্ছে রিস জেম ক্রসিং এ ভালো, তখন নরওয়ের লেফট সাইড আর একটা ডিফারেন্ট চ্যালেঞ্জের মুখে পড়লো যে এখন তাদেরকে রাইট সাইড থেকে ভালো ক্রসিং কে ট্যাকল দিতে হবে। তো এখানে মাল্টিপল টাইম টুশেল এই ভার্সেটাইল প্লেয়ারদের পজিশন চেঞ্জ করে নরওয়ে কিন্তু বেশ কয়েকবার টেকটিক্যালি ঝামেলায় ফেলছে, যেই টেকটিক্যাল ঝামেলা থেকে কিন্তু নরওয়ে ওভারকাম করতে পারে নাই এবং আলটিমেটলি যদিও বা জুড বেলিংহাম তার 2টা গোল করে ইংল্যান্ডের ভিক্টোরিটা কনফার্ম করছে, এখানে কিন্তু টুশেলের যে মাস্টার স্ট্রোকটা সেটা কিন্তু কোনোভাবে ইগনোর করা যাবে না এবং টুশেল ট্যালেন্টেড প্লেয়ারদের বদলে এরকম ভার্সেটাইল প্লেয়ারদের দলে নিয়ে যে টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটি দেখাইছে, এই টেকটিক্যাল ফ্লেক্সিবিলিটির অন্য কারণেই কিন্তু ইংল্যান্ড এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আছে। ইংল্যান্ড কি হামজা চৌধুরীর প্রেডিকশন মতো এই সেমিফাইনালে এসে থেমে যাবে, নাকি তারা আর্জেন্টিনাকে বিদায় করে দিয়ে 60 বছর পর তারা আরো একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটি।